হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করি। অনেক দিন সময়ের অভাবে তোমাদের গল্প শোনাতে পারিনি। আজ আমি তোমাদের নাবিক সিন্দাবাদের গল্প শোনাব। হারুন অর রশিদ যখন বাগদাদের খলিফা ছিলেন, সেই সময় সিন্দাবাদ নামে একজন খুব গরিব মুটে বাস করত। মুটেগিরি করে কোনো রকমে তার দিন চলছিল। একদিন গ্রীষ্মকালে মাথায় মোট বয়ে চলেছে সিন্দাবাদ। একদিকে গরম আর তার ওপর মাথায় বোঝা, ওর তো দম আটকে আসতে লাগলো। আর না পেরে সিন্দাবাদ একটা মস্ত বড় বাড়ির রকের ছায়ায় বোঝা নামিয়ে বসে পড়ল। এত ক্লান্ত ছিল যে ঝিমুনি এসে যাচ্ছিল। হঠাৎ বাড়ির ভেতর থেকে মধুর কণ্ঠসঙ্গীত ভেসে এলো। গান শুনতে শুনতে সিন্দাবাদ তো নিজের দুঃখে কষ্টে সব কথা ভুলে গেল। এত মিষ্টি গলা ও এর আগে আর কখনো শোনেনি। হঠাৎ বাড়ির দরজা খুলে একজন চাকর এলো। সিন্দাবাদ দরজার ফাঁক দিয়ে দেখল কি বিশাল শ্বেতপাথরের বাড়ি, সামনে বাগান, তাতে নানা জাতের গাছ, ফল মূল, ফোয়ারা। সিন্দাবাদ চাকরটির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এইটা কার বাড়ি বলতে পারো? কে এই ধনী ব্যক্তি? চাকর তো অবাক হয়ে মুটে সিন্দাবাদের দিকে তাকিয়ে বলল, সে কি, তুমি এইখানে থাকো না? তা কেন? আমি তো ছোটবেলা থেকেই এই শহরে আছি। চাকরটি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তাহলে তুমি কি এই শহরের বিখ্যাত নাবিক সিন্দাবাদের নাম শোনোনি? এইটা তাঁরই বাড়ি। এবার বুঝতে পারছো তো? এই কথা শুনে মুটে সিন্দাবাদ তো নিজের মনেই বলতে লাগলো, দেখো কি ভাগ্যের পরিহাস, আমার নামও সিন্দাবাদ আর এই বড়লোক নাবিকের নামও সিন্দাবাদ, অথচ ভাগ্য দেখো কে কিভাবে আছে। এই সময় একজন চাকর এসে বলল, চলো ভেতরে চলো, আমার মনিব তোমাকে ডাকছে। এই কথা শুনে তো সিন্দাবাদের বুকের ভিতরটা ধড়াস ধড়াস করতে লাগলো। মনে মনে বলল, হায় ভগবান, আমার সব কথা নাবিক কি শুনে ফেলেছে নাকি? এইবার নিশ্চয়ই আমার গর্দান যাবে। কি আর করে, কোনো উপায় না দেখে সিন্দাবাদ চাকরের পিছু পিছু বাড়ির ভিতর ঢুকল। ঘর দুয়ার আসবাবপত্র সব দেখে শুনে সিন্দাবাদ তো অবাক, বাবা কি ধনী এই নাবিক। তারপর দেখল একটা ফরাসের ওপর নাবিক সিন্দাবাদ বসে আছেন। তার দাড়ি গোঁফ চুল সব সাদা হয়ে গেছে। সিন্দাবাদ বললেন, কোনো ভয় নেই তোমার, চলো ভোজ ঘরে চলো, দেখে তো মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। সিন্দাবাদ আর কি করে, ভয়ে কাঠ হয়ে রইল, কি জানি কি হুকুম দেবে। ভোজ ঘরে গিয়ে তো সিন্দাবাদের চোখ ছানা বড়া। খাবার টেবিলটা কি সাজানো গোছানো, কত দামি দামি খাবার, পোলাও পরোটা কোরমা কাবাব ফল মূল মন্ডা মিঠাই শরবত, আর চারিদিকে আতরের গন্ধে ভরপুর। ওর মনে হলো এইটা নিশ্চয়ই কোনো স্বপ্নের রাজ্য। জীবনে কোনোদিন এইরকম দামি খাবারও খায়নি। এত জ্ঞানী গুণীর সাথে বসে থেকে ওর নিজেরই কেমন লাগছিল। নাবিক সিন্দাবাদ খুব খাতির করে মুটে সিন্দাবাদকে খাওয়ালেন। খাওয়া হয়ে গেলে বললেন, এইবার আরাম করে বসে আমাকে তোমার সব কথা খুলে বলো তো দাদা ভাই, কি নাম তোমার, তুমি কি করো? মুটে সিন্দাবাদ বলল, আমার নাম সিন্দাবাদ হুজুর, আমি মুটেগিরি করে পেট চালাই, খুব গরিব আমি। আপনি আমার কথায় কোনো দোষ নেবেন না হুজুর, তখন আমার শরীর ভালো ছিল না তো, তাই কি বলতে কি বলে ফেলেছি। নাবিক সিন্দাবাদ একগাল হেসে বললেন, আমি তোমার কোনো কথাই ধরিনি। তোমার মতো অবস্থা হলে আমিও এই কথাই বলতাম। তাহলে শোনো আমার কথা, আমি কিন্তু একদিনে এত বড় নাবিক হইনি। আমিও তোমার মতো অনেক দুঃখ কষ্ট সয়ে আজ এইখানে এসেছি। কত যে পরিশ্রম করেছি তা কি বলবো। আজ তোমাকে আমার জীবনের সব কথা শোনাবো, মন দিয়ে শোনো কেমন। এই বলে নাবিক সিন্দাবাদ
তার প্রথম সমুদ্র যাত্রার গল্প বলতে শুরু করলেন। আমার বাবা বাগদাদের একজন নামকরা সওদাগর ছিলেন। বাবার মৃত্যুর পর সব সম্পত্তি আমার হাতে এসে পড়ল। তখন আমার খুব অল্প বয়স। হাতে প্রচুর টাকা পয়সা পেয়ে মনে সুখে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করতে লাগলাম। ভবিষ্যতের কথা একদম ভাবলাম না, যার ফলে অল্প দিনের মধ্যে সব টাকা পয়সা ভূ সম্পত্তি শেষ হয়ে গেল। তখন আমি পুরো ফকির হয়ে গেলাম। অবশিষ্ট যা ছিল তা বিক্রি করে যা টাকা পেলাম তাই দিয়ে পছন্দ মতো সব শৌখিন জিনিসপত্র কিনে একটা পোটলায় বেঁধে সেটাকে মাথায় নিয়ে বন্দরে গেলাম। ভাবলাম আমি সওদাগরের ছেলে, আমি জাহাজে করে গিয়ে বিদেশে ব্যবসা করব। জাহাজে চেপে তো খুব মজা লাগছিল। চারিদিকে শুধু নীল জল আর জল। চলেছি তো চলেছি, কোথায় যেন শেষ নেই। বেশ সপ্তাহখানেক পর জাহাজটা একটা গাছপালায় ভর্তি দ্বীপে এসে থামল। আমাদের তখন সে কি আনন্দ, এতদিনে মাটির স্পর্শ পাবো। যে যার মতো জাহাজ থেকে নেমে পড়লাম। তারপর ইচ্ছে মতো স্নান করলাম, কাপড় কাচলাম। কেউ কেউ তো গাছতলায় শুয়ে পড়ল, আবার অনেকে শুকনো গাছপালা জ্বালিয়ে রান্না চাপালো। হঠাৎ দেখলাম দ্বীপটা নড়তে লাগলো। ভাবলাম বোধহয় ভূমিকম্প। সবাই লাফিয়ে উঠলাম। শুনতে পেলাম ক্যাপ্টেন চিৎকার করে বলছে, তোমরা সবাই তাড়াতাড়ি জাহাজে উঠে এসো, ওটা দ্বীপ নয়, ওটা একটা তিমি মাছ। চলে এসো চলে এসো, নয়তো তোমরা সবাই ডুবে যাবে। এই কথা শুনে সবাই পড়িমড়ি করে জাহাজের দিকে ছুটল। শুধুমাত্র আমি ছুটতে পারলাম না। আমি জাহাজের কাছে পৌঁছবার আগেই তিমি মাছটা জলে ডুব দিল। উপায় না দেখে এক টুকরো কাঠ ধরে ভেসে চললাম। চোখের সামনে দেখতে পেলাম জাহাজটা ভেসে চলেছে। কত চিৎকার করে কাঁদলাম। বললাম, আমাকে তোমরা নিয়ে যাও, একা ফেলে যেও না। কে কার কথা শোনে? আমার কোনো কথাই ক্যাপ্টেনের কানে পৌঁছল না। আস্তে আস্তে জাহাজটা আমার চোখের আড়াল হয়ে গেল। তিমি মাছটার কথা ভেবে মনে মনে আঁতকে উঠলাম। কি সাংঘাতিক মাছ রে বাবা! বোঝার উপায় নেই যে ওটা একটা মাছ। বহু দিন ধরে সমুদ্রের ধারে এসে ঘুমিয়েছিল, তাই ওর গায়ে পলিমাটি আর পাখির ময়লা পড়ে তাতে নানা রকম গাছ গজিয়ে গেছে। আর আমরা আগুন জ্বালিয়ে ছ্যাঁকা দিয়ে ওর ঘুমের 12টা বাজিয়ে দিয়েছিলাম, তাই তো সপাং করে জলে ডুব দিল। কোনো মতে ওই কাঠখানা ধরে ভাসতে লাগলাম। কখন যে ভোর হলো টেরই পাইনি। মৃত্যুর ভয়ে নিজেই কাঠ হয়ে গেছিলাম। তারপর গাছের একটা লম্বা ঝুড়ি দেখতে পেয়ে ওটাতে চেপে কোনো মতে গাছটায় চড়ে বসলাম। এই গাছের মাথা থেকেই হাঁচড় পাঁচড় করে পৌঁছলাম একটা পাহাড়ের চূড়ায়। এদিকে সারা শরীরে ব্যথা যন্ত্রণা, হাত পাগুলো সব শক্ত হয়ে গেছে। পাহাড়ের চূড়া থেকে দেখতে পেলাম সামনে খানিকটা সমান জায়গা, তাতে কত গাছপালা, পাশেই ঝর্ণা। আমি ব্যথা যন্ত্রণা ভুলে ওখানে নেমে গেলাম। মন প্রাণ ভরে প্রচুর ফলমূল খেলাম। তারপর ঝর্ণার জল খেয়ে শান্তি পেলাম। খাওয়া দাওয়ার পর এত ক্লান্ত লাগছিল যে আমি একটুও নড়তে পারছিলাম না। ওখানেই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লাম। এইভাবে আমি এই পাহাড়ের সমভূমিতে দিন কাটাতে লাগলাম। হঠাৎ একদিন চমকে উঠে দেখলাম একটা সুন্দর ঘোড়া গাছের ডালে বাঁধা রয়েছে। ঘোড়াটাকে দেখে তো আমি আর স্থির থাকতে পারলাম না। চড়বার জন্য মনটা ছটফট করে উঠল। আস্তে আস্তে চড়বার জন্য এগিয়ে গেলাম, আর ঠিক তখনই শুনতে পেলাম কে যেন কর্কশ গলায় বলছে, কে এইখানে? কে তুমি? সাহস তো দেখছি কম নয় তোমার। মানুষের গলা শুনে প্রথমটায় আনন্দ হলেও সঙ্গে সঙ্গে কান্না এসে গেল। ভাবলাম এ নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে, যা বিশ্রী গলার আওয়াজ। দেখতে পেলাম একটা বিশ্রী যমদূতের মতো লোক আমার দিকে এগিয়ে আসছে। উপায় না দেখে আমি কাঁদতে কাঁদতে আমার সব কথা খুলে বললাম। আমার সব কথা শুনে লোকটা আমাকে পাহাড়ের নিচে একটা সুন্দর গুহায় নিয়ে গেল। দেখলাম গুহার ভেতর কয়েকজন লোক বসে আছে। এরা সবাই সুলতান মিরজানের অনুচর। তাদের কাজ শুধু ঘোড়া পালন করা।
এখানকার ঘোড়া খুব তেজি, কারণ ওদের গায়ে সিন্ধু ঘটকের রক্ত রয়েছে। তারপর যমদূতের মতো লোকটা আমায় সুলতান মিরজানের কাছে নিয়ে এলো। তিনি আমার এই লোমহর্ষক অভিজ্ঞতার কথা শুনে মুগ্ধ হয়ে আমাকে তার প্রাসাদে থাকবার ব্যবস্থা করে দিলেন। এইখানে আরামে দিন কাটলে কি হবে, আমার মন প্রাণ জন্মভূমি বাগদাদের জন্য সব সময় কাঁদত। এই বন্দরে জাহাজ খুব কম আসতো। আমি সব সময় জাহাজের মাস্তুল দেখার জন্য হাঁ করে থাকতাম। যদি কখনো কোনো জাহাজ আসতো, আমি ছুটে গিয়ে জিজ্ঞাসা করতাম, এটা কোথায় যাবে, বাগদাদে যাবে কি না? দুঃখের কথা হলো, কোনো জাহাজই বাগদাদে যেত না। এমনি করে আমার দিনগুলো কাটতে লাগলো। মনের কষ্ট চেপে চুপটি করে রইলাম। হঠাৎ একদিন একটা জাহাজ দেখে আমি চমকে উঠলাম। আরে, এই তো সেই জাহাজ, যে জাহাজে চড়ে আমি এইখানে এসেছি। ক্যাপ্টেনকে দেখেও আমি চিনতে পারলাম। ছুটে গেলাম ক্যাপ্টেনের কাছে, আমার সব পরিচয় দিলাম। ক্যাপ্টেন তো কিছুতেই বিশ্বাস করতে চান না। বলল, সিন্দাবাদ তো সমুদ্রে ডুবে মারা গেছে। আমি বাগদাদে ফিরে গিয়ে তার সমস্ত জিনিসপত্র তার ওয়ারিসদের কাছে জমা করে দিয়েছি। আমি বোঝাতে চাইলাম, ক্যাপ্টেন কিছুতেই বোঝে না। তারপর জাহাজের নাবিকরা আমাকে টেনে জড়িয়ে ধরল। তখন ক্যাপ্টেন সত্যটা বুঝতে পারল। তিনি আমার সমস্ত জিনিসপত্র দিয়ে দিলেন। মনের আনন্দে আমি দামি দামি জিনিসগুলো সব সুলতানকে দিয়ে দিলাম, আর বাকিগুলো সব বেচে দিলাম। সুলতান খুশি হয়ে আমাকে অনেক ধনরত্ন দিলেন। তখন আমার মন নিজের দেশের জন্য কাঁদছিল, তাই চটপট জাহাজে চেপে বসলাম। দেশে ফিরে এসে আমার আর কোনো অভাবই থাকলো না। বাড়িঘর হলো, আসবাবপত্র হলো। এই বলে নাবিক সিন্দাবাদ মুটে সিন্দাবাদের দিকে তাকিয়ে বলল, বন্ধু, এই হলো আমার প্রথম সমুদ্র যাত্রার গল্প। তারপর মুটে সিন্দাবাদকে ভালো ভালো খাবার খাইয়ে 100 সোনার মোহর উপহার দিয়ে বিদায় দিলেন, আর বললেন, কাল এসো বন্ধু, তোমাকে আমার দ্বিতীয় সমুদ্রযাত্রার গল্প শোনাবো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো? আমরাও কিন্তু পরের দিন দ্বিতীয় সমুদ্রযাত্রার গল্প শুনব। ঠিক আছে? কী ধরনের গল্প শুনতে চাও কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো। আবার নতুন গল্প নিয়ে মন ভালো করতে আসবো। টাটা।